এটা অত্যন্ত গভীর একটি সংকট, কারণ আমাদের যে জ্বালানির উৎস, একটা দেশীয় উৎস আর একটা হচ্ছে আমদানির থেকে নির্ভর। তো আমরা দীর্ঘদিন আমাদের অর্থনীতি চলেছে আমাদের একমাত্র জ্বালানি গ্যাসের উপরে, এবং যখন এর স্বল্পতার সৃষ্টি হলো প্রথম 2006-07 সালে গ্যাসের স্বল্পতা, গ্যাসের ঘাটতি, তখন থেকে আসলে আমাদের উচিত ছিল এই প্রাথমিক জ্বালানির ঘাটতির ব্যাপারে সর্বোচ্চ নজর দেয়া, যেটা আসলে করা হয়নি। তার বদলে পরবর্তীতে আমি বলবো 2010-11 সাল থেকেই এই ঘাটতিটা পূরণ করার জন্য আমদানির উপর নির্ভরশীলতা বাড়ানো হলো, এবং তার প্রেক্ষিতেই এলএনজি টার্মিনাল করা, যেটা উদ্যোগ শুরু হয়েছিল 2010-এ, 12-তে আসার কথা ছিল, শেষ পর্যন্ত পিছাতে এটা 18-তে এসেছে আর কি। আর ফুয়েল ডাইভার্সিফিকেশনের একটা চিন্তাভাবনা ছিল, যেটা করা হয়েছে। কয়লা ভিত্তিক আমাদের প্রায় 8,000 মেগাওয়াট বিদ্যুৎ আছে, কিন্তু আমাদের সামগ্রিক অর্থনীতিটা এত বেশি গ্যাস নির্ভর যে বিদ্যুৎ উৎপাদন তো বটেই, সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা এখনও গ্যাস ভিত্তিক 12,000 মেগাওয়াটের মতো। তো আজকের এই সমস্যাটা এটা একটা মানে পুঞ্জীভূত সমস্যার একটা বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি। আপনি কি বলছেন যে টার্মিনালের দুর্ঘটনার কারণেই যে সৃষ্টি হয়েছে এরকম একটি পারসেপশন যে মানুষের মধ্যে তৈরি হয়েছে, আপনি মনে করছেন যে আমাদের যে চাহিদা বর্তমানে প্রায় 4,000 মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা আছে আমাদের, এটা আগে থেকেই 3,000 দিয়ে চালিয়ে যাওয়া হতো। এখন সেই আমাদের নিজস্ব উৎপাদন কমে যাওয়ার কারণে এটা 2,400-2,500-তে ঠেকেছিল। এর মধ্যে 450 মিলিয়ন ঘনফুট যখন এফএসআরইউর কারণে বন্ধ হয়ে গেল, তখন সেই সরবরাহ 2,000 মেগাওয়াট 2019-তে নেমে আসলো। স্বাভাবিকভাবেই এই সংকটটা তখন প্রকট হিসেবে দেখা দিল, এবং বহু জায়গায় গ্যাস সরবরাহ বন্ধ, চুলা জ্বলছে না, গাড়ি চলছে না, কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। সো আমাদের ঘাটতি সিচুয়েশনটা আগে থেকেই ছিল, এই দুর্ঘটনাটা এটাকে আরও প্রকট করেছে। কিন্তু সামগ্রিক দীর্ঘমেয়াদে সমস্যাটা থেকেই যাচ্ছে। আজকে একটি ইউনিট বয়লার ঠিক হয়েছে, অর্ধেক হয়তো গ্যাস আসবে, আগামী কয়েকদিনের মধ্যে হয়তো এই গ্যাস সরবরাহ পুরোপুরি চলে আসবে। বর্তমানে যে প্রকট সংকট সেটার থেকে বেরিয়ে আসবো, কিন্তু সেই সংকটের সম্ভাবনা থেকেই যাচ্ছে। কারণ আমি যদি উৎস তৈরি না করতে পারি, এবং আমরা চাইলেও ইভেন আমদানি করেও আর নতুন করে গ্যাস আনতে পারছি না, কারণ আমাদের এফএসআরই দুটো সীমাবদ্ধ, এটা কাঠামোগত সীমাবদ্ধতা। তো সেইখানে আমরা তো নিজস্ব উৎপাদনও বাড়াতে পারছি না, যেটা আমাদের বাপেক্স থেকে বারবারই বলা হয়েছে যে তারা নানা রকমের প্রকল্প নিচ্ছে। একবার বললো 48টা কূপ খনন করবে, আরেকবার 105টা, এখন 150টা কূপের কথা বলা হচ্ছে। গত 20-25 বছর ধরে আমরা কিন্তু বাপেক্স অনলি পলিসিতেই আছি, ল্যান্ডে গ্যাস নতুন অনুসন্ধান এবং উৎপাদন বৃদ্ধি দুটোর ক্ষেত্রেই। কিন্তু বাপেক্স কিন্তু সেই প্রত্যাশা অনুযায়ী ফলাফল আমাদের দিতে পারেনি, বরঞ্চ আমি বলবো ব্যর্থই হয়েছে। এটার কারণ কি? এটা কি মানে এটার কারণ হচ্ছে যে না, এটার কারণ হচ্ছে যে দুটো কারণ। একটা হচ্ছে যে অনুসন্ধানের কাজটা ব্যাপকভাবে করেনি, আর দ্বিতীয়ত হচ্ছে যে নিজস্ব কূপ থেকে যে উৎপাদন বৃদ্ধির ব্যাপারে তাদের যে প্রযুক্তিগত জ্ঞান, প্রযুক্তির ব্যবহার, প্রযুক্তি ইটসেলফ এবং বিনিয়োগ, এই সবগুলোরই অভাব আছে। তো যেহেতু বাপেক্স অনলি পলিসি কাজ করেনি, আমি মনে করি এখন এটাকে রিভিউ করা দরকার আছে, বা এটাকে এই একই জিনিস বারবার রিপিট করে তো আমি দেখছি কাজ হচ্ছে না। সো আমাকে নতুন কিছু করতে হবে, নতুন কিছু ভাবতে হবে। সেই ক্ষেত্রে মার্জিনাল ওয়েল, মানে যেগুলো আমাদের মার্জিনাল গ্যাস ফিল্ডস আছে, সেগুলো কিন্তু অপটিমাইজ করা, ম্যাক্সিমাইজ করা একটা ইউনিট স্পেশালাইজ নলেজ। এখানে প্রচুর টেকনোলজির ব্যবহার আছে, এবং সেটা শুধু সাইসমিক সার্ভে দিয়ে হয় না, অন্যান্য আরও টেকনোলজির ব্যবহার আছে। তো আমি মনে করি যে একটা কনসাল্টিং ফার্ম, যারা মার্জিনাল রিজার্ভার ম্যানেজমেন্টে কাজ করে, এরকম কোনো ফার্মকে আমরা চুক্তি দিয়ে দেখতে পারি। পরবর্তীতে কার্যক্রমগুলো বাপেস করতে পারবে, কিন্তু গ্রাউন্ড ওয়ার্ক বসে, বাড়িতে বসে যে কাজটা করা, নানা তথ্যপাত্র নিয়ে যে অ্যানালাইসিস করে কোথায় কোথায় কী করতে হবে সেটার সিদ্ধান্ত নেওয়া, ফুল অ্যানালাইসিসটা আমি মনে করি একটা প্রফেশনাল ভালো ম্যানেজমেন্ট কোম্পানিকে কনসালটেন্ট হিসাবে নিয়োগ দিয়ে আমরা তাদের ডিরেক্টিভসে আমরা কাজ করে দেখতে পারি, বিকজ উই হ্যাভ নাথিং টু লুজ।